দর্শক, সমুদ্রের ১০০ মিটার গভীরে দুর্ঘটনা কবলিত সাবমেরিনের নাবিক হিসেবে একবার কল্পনা করে দেখুন তো। বাইরের দুনিয়ার সাথে যোগাযোগের কোনো উপায় নেই, বের হয়ে আসা তো অসম্ভব। একটু একটু করে শেষ হয়ে আসছে সঞ্চিত অক্সিজেন, চোখের সামনে মারা যাচ্ছে সহকর্মীরা। উদ্ধার পাবার আশায় থাকলেও আদতে আপনি বসে বসে মৃত্যুর প্রহর গুনছেন। ব্যাপারটি স্রেফ কল্পনা করতেই আমাদের গা শিউরে ওঠে। ঠিক একই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিল রাশিয়ান সাবমেরিন কুরস্কের ১১৮ জন নাবিক। ২০০০ সালের ১২ই আগস্ট ব্যারেন্ট সাগরে এক মহড়ার সময় দুর্ঘটনায় মারা যায় এদের সবাই। প্রিয় দর্শক, এই ভিডিওতে জানবো ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর সাবমেরিন দুর্ঘটনার ঘটনা সম্পর্কে। দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবমেরিন K-141 কুরস্ক ছিল অস্কার 2 ক্লাসের পারমাণবিক শক্তিচালিত একটি অত্যাধুনিক ক্রুজ মিসাইল সাবমেরিন। ১৯৯৪ সালে নর্দার্ন ফ্লিটে সার্ভিসে আসা এই জলযান রাশিয়ার কুরস্ক শহরে হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক ভয়াবহ ট্যাঙ্ক যুদ্ধের স্মরণে নামকরণ করা হয়। ১৬,৪০০ টনের জলযানটি তৎকালীন বিশ্বের সেরা সাবমেরিনগুলোর একটি। দুটো নিউক্লিয়ার রিঅ্যাক্টরের সাহায্যে এটি পানির উপরে সর্বোচ্চ ৩০ কিলোমিটার ও পানির নিচে সর্বোচ্চ ৫৯ কিলোমিটার গতিতে ছুটতে পারত। পানির ৩০০ থেকে ৫০০ মিটার গভীরে ডুব দেওয়ার জন্য সাবমেরিনটির বডি নিকেল, ক্রোমিয়াম ও স্টেনলেস স্টিলের মিশ্রণে ৫০ মিলিমিটার পুরু শক্তিশালী সংকর ধাতু দিয়ে বানানো হয়েছিল। ৮ মিলিমিটার স্টিল প্লেটের উপরে ৮০ মিলিমিটার রাবার প্যাড দ্বারা কভার থাকায় কুরস্ক যেমন রাডার সোনারে ধরা পড়া কষ্টসাধ্য ছিল, তেমনি শত্রুর একটিমাত্র টর্পেডো হামলায় একে ডোবানো অসম্ভব ছিল। এতে অস্ত্র হিসেবে ছিল ৬২৫ কিলোমিটার রেঞ্জের ২৪টি P-700 গ্রানেড সুপারসনিক ক্রুজ মিসাইল। এছাড়াও ৬টি টিউবের জন্য মোট ২৪টি টর্পেডো ও ১৮টি এন্টি সাবমেরিন মিসাইল ছিল। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের এয়ারক্রাফট ক্যারিয়ার ও অন্যান্য যুদ্ধজাহাজের মোকাবেলা করতে এই সাবমেরিন বানানো হয়। এজন্য একটানা ১২০ দিন পানির নিচে থাকতে পারত K-141 কুরস্ক। প্রকাণ্ড জলযানটি ছিল ৫০৫ ফিট লম্বা, যাতে নাবিকদের জন্য থাকা খাওয়ার পাশাপাশি ব্যায়ামের জন্য আধুনিক জিমনেশিয়ামও ছিল। ৫ বছরের সার্ভিস লাইফে এটি মাত্র একবারই সত্যিকারের মিশনে মোতায়েন হয়, নজরদারি করে কুরস্ক। তবে সোভিয়েত ইউনিয়ন পতন পরবর্তী দুর্বল অর্থনীতির রাশিয়া অর্থাভাবে সাবমেরিনটি নিয়মিত ট্রেনিংয়ে নিযুক্ত রাখতে পারেনি, ফলে এর ক্রুরা ছিল অনভিজ্ঞ। ২০০০ সালের ১০ই আগস্ট রাশিয়ার নৌবাহিনী একটি বড় ধরনের নৌ মহড়ার আয়োজন করে। এক্সারসাইজ সামার এক্স নামের এই মহড়ায় ৩০টি যুদ্ধজাহাজ, ৪টি সাবমেরিন সহ একাধিক ছোট ছোট জাহাজ অংশ নেয়। কুরস্ক কিছুদিন আগেই নর্দার্ন ফ্লিটের সেরা সাবমেরিন হিসেবে পুরস্কার পেয়েছিল। উক্ত অনুশীলনে এটি ফুল কম্বাইন্ড লোড তথা যুদ্ধ অবস্থান নেয় সত্যিকারের অস্ত্র বহনে অনুমতি পেয়েছিল, যা রাশিয়ার নৌবাহিনীর গুটিকয়েক সাবমেরিনের ছিল। সাধারণত শান্তির সময়ে সাবমেরিন বা যুদ্ধজাহাজগুলো তার সর্বোচ্চ ধারণ ক্ষমতার অস্ত্র বহন করে না। অন্যদিকে অনুশীলনে বিস্ফোরণবিহীন ডামি মিসাইল বা টর্পেডো সাধারণত ফায়ার করা হয়। কুরস্ককে সত্যিকারের অস্ত্র বহনের অনুমতি দেওয়া হয়েছিল, আর অনুশীলনে সেইটি কাল হয়ে দাঁড়ায় তার জন্য। সত্যিকারের যুদ্ধাবস্থা সৃষ্টির জন্য কুরস্ক তার প্রতি আরোপিত নির্দেশ অনুযায়ী রেডিও যোগাযোগ বন্ধ করে সাগরে ডুব দেয়। অনুশীলনের অংশ হিসেবে তাকে খুঁজতে শুরু করে অন্যান্য জাহাজ, কিন্তু তাদের ফাঁকি দিয়ে নির্ধারিত পয়েন্টে পৌঁছে টার্গেটের উদ্দেশ্যে ডামি মিসাইল ফায়ার করে কুরস্ক। প্রথম মিশন সফল হওয়ার পর সাবমেরিনটি এবার নর্দার্ন ফ্লিটের ফ্ল্যাগশিপকে ধাওয়া শুরু করে। বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী ব্যাটল ক্রুজার পিটার দ্য গ্রেট এর উদ্দেশ্যে ডামি টর্পেডো ফায়ারের নির্দেশ দেওয়া হয়েছিল কুরস্ককে। এতে কোনো বিস্ফোরক ওয়ারহেড ছিল না, ফলে নর্দার্ন ফ্লিটের ফ্ল্যাগশিপ আক্রান্ত হলেও কোনো ক্ষতি হবে না। আধুনিক নৌবাহিনীগুলো এইভাবেই সত্যিকারের যুদ্ধ অনুশীলন সম্পন্ন করে থাকে। পরিকল্পনা মোতাবেক ১২ই আগস্ট ২০০০ সালে সাবমেরিন কুরস্ক ব্যারেন্ট সাগরের তলায় তার সুবিধাজনক স্থানে পজিশন নেয়। এতে টাইপ 65 নামক টর্পেডো ব্যবহার করা হয়েছে, যা তাত্ত্বিকভাবে সিঙ্গেল শটে ৫০ থেকে ১০০ কিলোমিটার দূর থেকে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ডোবানোর মতো শক্তিশালী ছিল। এতে কনভেনশনাল বা নিউক্লিয়ার দু ধরনের ওয়ারহেড নেয়ার সুবিধা ছিল। অনুশীলনে যেটি ফায়ারের প্রস্তুতি নেওয়া হয়েছিল তাতে কোনো ওয়ারহেড না থাকলেও সেটি নিজেই ছিল দুর্ঘটনার কারণ। টাইপ 65 টর্পেডো পানির নিচে অকল্পনীয় গতিতে ছুটতে পারত, এজন্য এতে হাইড্রোজেন পারঅক্সাইড ও কেরোসিনকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো।
1955 সালে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ এই ধরনের টর্পেডো ফায়ারের সময় দুর্ঘটনায় পড়ার পর বিশ্বের অন্যান্য দেশ হাইড্রোজেন পারঅক্সাইডের ব্যবহার বাদ দিয়ে ব্যাটারি চালিত ইলেকট্রিক মোটর ব্যবহার শুরু করে, কিন্তু রুশ নৌবাহিনী সেটি করেনি। এতে নিম্নমানের ফুয়েল ব্যবহার করা হয়। ত্রুটিপূর্ণ ওয়েল্ডিংয়ের কারণে ফুয়েল লিক ও তাপমাত্রা বৃদ্ধির বিষয় টের পেয়ে একজন ক্রু তার সিনিয়র অফিসারকে জানান, কিন্তু এজন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সকাল 11:28 যখন টর্পেডো ফায়ারের জন্য অ্যাক্টিভেট করা হয় তখন এটি টিউবের ভেতরেই বিস্ফোরিত হয়। 50 মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে টিউবের বাইরের দিকের হ্যাচ ডোর। তদন্তকারীদের ধারণা এই বিস্ফোরণের ধ্বংস ক্ষমতা 100 থেকে 250 কেজি টিএনটির সমতুল্য ছিল। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 1.5। সাবমেরিনটি তখন 354 ফুট পানির নিচে ছিল। বিস্ফোরণে সামনের টর্পেডো রুমে আগুন ধরে যায়। তদন্তে এই বিস্ফোরণের তাপমাত্রা 2700 ডিগ্রি ছিল বলে জানা যায়। ফলে ধারণা করা হয় প্রথমে কম্পার্টমেন্ট তথা টর্পেডো রুমের সবাই বিস্ফোরণের সাথে সাথেই নিহত হন। এয়ার কন্ডিশনিং ভেন্টের সাহায্যে চতুর্থ কম্পার্টমেন্ট পর্যন্ত আগুন ছড়িয়ে পড়ে। তুরস্কের স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা সাথে সাথেই চালু হলেও সব মিলিয়ে প্রথম ধাক্কায় আনুমানিক 36 জন মারা যায়। ততক্ষণে অচল হয়ে পড়েছে সাবমেরিনের মেইন কমান্ড সেন্টার। সেকেন্ডে প্রায় 90,000 লিটার করে পানি ঢুকতে শুরু করেছে একাধিক কম্পার্টমেন্টে। নিয়ম অনুযায়ী নাবিকরা সেগুলোর হ্যাচডোর লকডাউন সহ পারমাণবিক বিপর্যয় এড়াতে নিউক্লিয়ার রিঅ্যাক্টর শাটডাউন করে দেয়। সাবমেরিনে তখন ইমার্জেন্সি জেনারেটরের সাহায্যে পাওয়ার সাপ্লাই করা হচ্ছিল। প্রথম বিস্ফোরণের ঠিক 135 সেকেন্ড পর দ্বিতীয় এবং সবচেয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সত্যিকারের ওয়ারহেডযুক্ত 5 থেকে 7টি টর্পেডো একযোগে বিস্ফোরিত হয়ে সাবমেরিনের ভেতরটি বিদ্যুৎ করে দেয়। এতে 22 বর্গ ফুটের বিশাল গর্ত সৃষ্টি হয়। তদন্তকারীদের ধারণা এই বিস্ফোরণের ধ্বংস ক্ষমতা 3000 থেকে 7000 কেজি টিএনটির সমতুল্য ছিল। এতে 3টি কম্পার্টমেন্ট পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সাথে সাথে মারা যায় আনুমানিক 23 জন। প্রথম বিস্ফোরণের পরপরই রেস্কিউ বয়া রিলিজ করা হয়। সাধারণত দুর্ঘটনা কবলিত সাবমেরিনের অবস্থান জানানোর জন্য বিশেষ ধরনের সিগন্যাল বয়া ছাড়া হয়, যা পানির উপরে এসে ক্রমাগত জিপিএস সিগন্যাল দিতে থাকে। কুরক্সের এই সুবিধা থাকার পরও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সেটি সময়মতো কাজ করেনি। ফ্ল্যাগশিপ পিটার দ্য গ্রেটের উপর নির্ধারিত সময়ে টর্পেডো আক্রমণ না হওয়ায় এবং নির্দিষ্ট সময় পরও কুরক্স রেডিও যোগাযোগ না করায় রাশিয়ার নৌবাহিনী দেশটির ভূকম্পনবিদদের কথায় কান দেওয়া শুরু করে। কেননা ব্যারেন্টস সাগরের আশেপাশের একাধিক ইউরোপিয়ান ভূমিকম্প পর্যবেক্ষণ স্টেশন কুরক্সের জোরালো বিস্ফোরণ তাদের সিসমোগ্রাফ যন্ত্রে রেকর্ড করতে পেরেছিল। এমনকি 4500 কিলোমিটার দূরে থাকা যুক্তরাষ্ট্রের আলাস্কার ভূকম্পন পর্যবেক্ষণ সেন্টারও এই বিস্ফোরণ টের পেয়েছিল। দ্বিতীয় বিস্ফোরণের ফলে সাগরের এই সামান্য গভীরতায় রিক্টার স্কেলে 4.2 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি কেন্দ্র হওয়ার বিষয়টি খুবই অস্বাভাবিক। সবাই ধারণা করতে শুরু করে যে তাদের কোনো সাবমেরিন দুর্ঘটনার কবলে পড়েছে। মহড়া বাতিল করে পুরো রাশিয়ান নৌবাহিনী কুরস্ককে খুঁজে বের করতে উঠে পড়ে লেগে যায়। ব্যাপক খোঁজাখুঁজির পর দুর্ঘটনার 16 ঘন্টার মাথায় সাগরের 377 ফিট গভীরে কুরস্ককে খুঁজে পাওয়া যায়। 9 নম্বর কম্পার্টমেন্টের ভেতর থেকে ধাতব বস্তু দিয়ে মোর্স কোডের শব্দ উৎপন্ন করার মাধ্যমে জানান দিচ্ছে যে কয়েকজন নাবিক এখনও বেঁচে আছে। দ্বিতীয় এসকেপ ক্যাপসুল সচল থাকলেও অসুস্থতার ভয়ে সেটি ব্যবহার করা তাদের পক্ষে তখন সম্ভব ছিল না। শুরু হয় উদ্ধারের আপ্রাণ প্রচেষ্টা। দুর্ঘটনার খবর পেয়ে নরওয়ে ও ব্রিটেন সাহায্যের প্রস্তাব দেয়। দেশ দুটোর কাছে তৎকালীন সার্বজনীন সাবমেরিন রেস্কিউ ভেসেল ছিল, কিন্তু রাশিয়ান নৌবাহিনীর সেই প্রস্তাব নাকচ করে দেয়। তাদের কাছে দুটো ভেসেল ছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর আর্থিক সংকটে থাকা দেশটি একটি ভেসেল বিক্রি করে দিয়েছিল। অপরটি রক্ষণাবেক্ষণের অভাবে ত্রুটিপূর্ণ ছিল, যা সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয়। এদিকে গোপন তথ্য পাচারের আশঙ্কায় রুশ প্রশাসন প্রথমে বিদেশি নৌবাহিনীর সাহায্য নিতে চায়নি। শেষ পর্যন্ত নিজেদের অক্ষমতার বিষয়টি নিশ্চিত হয়ে নরওয়ের সাহায্য নেওয়া হয়। ততক্ষণে 118 জন নাবিকের সবাই মারা গেছে। 21 আগস্ট 9 নম্বর কম্পার্টমেন্টের ভেতরে 24টি মৃতদেহ পাওয়া যায়। পুরো রাশিয়া জুড়ে এই ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়। শুরু হয় পুতিন সরকারের তীব্র সমালোচনা। সময়মতো বিদেশি সাহায্য নিলে তারা হয়তো বেঁচে যেত। তদন্তে আরও একটি মর্মান্তিক ঘটনার কথা জানা যায়। সাবমেরিন কুরক্সে ইমার্জেন্সি অক্সিজেন সাপ্লাইয়ের জন্য কেমিক্যাল জেনারেটর ব্যবহার করা হতো, যার ফুয়েল ছিল পটাশিয়াম সুপার অক্সাইড। এটি রাসায়নিকভাবে অক্সিজেন ত্যাগ করে কার্বন অক্সাইড
শোষণ করে। এই কার্টিজ পানির সংস্পর্শে আসলে প্রচণ্ড দাহ্য পদার্থ হয়ে ওঠে। 9 নম্বর কম্পার্টমেন্টের মেঝেতে কোমর পর্যন্ত পানি জমেছিল। একজন ক্রু কার্টিজ বদলানোর সময় ভয়, পিপাসা ও ঠান্ডায় তালগোল পাকিয়ে হাত থেকে সেটি ফেলে দেয়। ফলে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। এতে বেশ কয়েকজনের গায়ে আগুন ধরে যায়। বাকিরা বাঁচার জন্য পানিতে ডুব দেয়। আগুনে ক্রুদের তেমন শারীরিক ক্ষতি না হলেও তার চেয়ে বড় ক্ষতি ততক্ষণে হয়ে গেছে। আগুন ধরায় কম্পার্টমেন্টের অক্সিজেন লেভেল এক লাফে অনেকখানি কমে যায়। পোর্টেবল অক্সিজেন সাপ্লাই সিস্টেমের রিজার্ভও তখন প্রায় শেষের দিকে ছিল। এর কিছু সময় পরই সকল নাবিক একে একে মারা যান। 2001 সালে $65 মিলিয়ন চুক্তিতে ডাচ কোম্পানি মামোয়েট এবং স্মিথ ইন্টারন্যাশনালের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক কনসোর্টিয়ামকে সাবমেরিনের ধ্বংসাবশেষ উদ্ধার করার দায়িত্ব দেওয়া হয়। তারা জায়ান্ট 4 নামক একটি ভাসমান বার্চ ক্রেন বানায়। প্রথমেই তারা নিহতদের দেহাবশেষ উদ্ধার করে। ডুবুরিদের তোলা ছবি থেকে দেখা যায় সাবমেরিনের সামনের অংশ এমনভাবে ধ্বংস হয়েছে যে সেটা কেটে আলাদা না করলে সাবমেরিন পানির উপরে ওঠানো সম্ভব নয়। পরিকল্পনা মোতাবেক কার্বাইডের ক্যাবলের সাহায্যে বোর অংশ পানির নিচেই কেটে আলাদা করা হয়। শেষ পর্যন্ত 2 বছর পর সরকারের কাছে 133 ভলিউমের বিশাল রিপোর্ট জমা দেয় রুশ তদন্ত কমিটি। এতে বেশ কয়েকটি কারণকে দুর্ঘটনার জন্য দায়ী করা হয়। এগুলো হলো হাইড্রোজেন পার অক্সাইড ফুয়েলের 10 বছরের পুরনো মেয়াদোত্তীর্ণ ডামি টর্পেডো, নিম্নমানের ওয়েল্ডিং, ক্রুদের পর্যাপ্ত ট্রেনিং ও ডিসিপ্লিনের অভাব।